আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু করবো ওস্তাদ, সেটা হলো ভেক্টর। তো ভেক্টর নিয়ে কথাবার্তা বলতে গেলে সেকেন্ড স্লাইডে চলে গেল। আচ্ছা, ফার্স্ট স্লাইড হলো এই যে ভেক্টর লেকচার 1। আমরা আজকে কি করব? আজকে হালকার উপর ঝাপসা দেওয়া হবে। ভেক্টর সম্পর্কে আমরা বেসিক আলোচনা করব, যাতে এর পরবর্তী ক্লাসগুলো আমরা রিজনিং করতে পারি, ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারি। সেই জন্য আমাদের যা যা জানা দরকার ভেক্টর সম্পর্কে, ভেক্টরের গোষ্ঠী কিছুটা উদ্ধার করব। অর্থাৎ হইলো এই সম্পর্কে একটু জানা, যে ভেক্টর কি, তার বাবার নাম কি, দাদার নাম কি, এই সংক্রান্ত একটু বিষয় আমাদের জানতে হবে। ভেক্টরের কিভাবে আমরা চিনবো? রাস্তাঘাটে হঠাৎ করে ভেক্টরের সাথে দেখা হয়ে গেল, কিন্তু আমি চিনলাম না, তাহলে তো সমস্যা না? তাহলে ভেক্টরকে আমার চিনতে হবে। চেনার জন্য যা যা দরকার আজকের ক্লাসে আমরা আমরা সেই জিনিসগুলা জানবো। তো আপনারা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, সেই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানান। তো আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত আছে। যারা যারা আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আমার কথা একটু ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অডিবল আছে কিনা এবং আমি ভিজিবল কিনা, এই জিনিসটা আমাদের জানান। তারপরে আমরা আমরা আমাদের খেলা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা একটু বলেন যে আমার কথা ক্লিয়ার কিনা। আমার মনে হচ্ছে ক্লিয়ার। আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, অল ওকে। একজন যেহেতু সার্টিফিকেট দিয়ে দিছে, তো আমরা শুরু করতে পারি। তো প্রথমে আমরা সময় নষ্ট না করে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের রাশি বা কোয়ান্টিটি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। কোয়ান্টিটি জিনিসটা কি? আমাদের আশেপাশে এই মহাবিশ্বে যা কিছু আছে এই জগতে, সেগুলোর ভিতরে যেই যেই জিনিসরে আমি মাপতে পারবো। মাপা মানে কি? একটা নিউমেরিক্যাল ভ্যালিউ দেওয়া, অর্থাৎ হচ্ছে সেটা আমি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি কিনা, সেটা হলে হইতেছে পরিমাপ বোঝায়। তাহলে এই যে আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা একটা জিনিস প্রকাশ করতে পারি কিনা, সেটাই হলো পরিমাপ করা। এবং এটা করতে পারি কিনা সেটা যা যা পরিমাপ করা যাবে, যেগুলাকে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া যাবে, সেগুলাকে আমরা কি বলবো? রাশি বলবো। পোলাপানের কথাবার্তা, তাও এটা দিয়ে শুরু করতে হয়, নাহলে এটা খারাপ দেখা যায়। ঠিক আছে? তো রাশি কি জিনিস আপনারা বুঝতে পারছেন? খুব সুন্দর। এইবার দেখেন, ভালো করে খেয়াল করেন। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। এর ভিতরে দেখেন, এখানে একটু হাস্যকর কিছু উদাহরণ আছে। দেখেন এখানে আমি কি বলছি? অ্যাঙ্গার, হ্যাপিনেস, ইমোশন, স্যাডনেস। তো এই জিনিসগুলা আমরা হলো অ্যাঙ্গার, আমি অনেক রাগান্বিত, অনেক রেগে আছি, আমি হ্যাপি, খুবই হ্যাপি। কিন্তু তারপর ইমোশন, স্যাডনেস, আমি খুবই মন খারাপ। কতটুকু মন খারাপ ওস্তাদ? এটা কি আপনি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন ওস্তাদ? সংখ্যা দিয়ে কি আপনি এটা প্রকাশ করতে পারবেন? আপনি সংখ্যা দিয়ে এটাকে প্রকাশ করতে পারবেন না ওস্তাদ। আপনি কোনোভাবেই সংখ্যা দিয়ে এটাকে প্রকাশ করতে পারবেন না। তো এই জিনিসগুলা, তাহলে এইগুলাকে আমি বলতে পারবো না যে এগুলা রাশি। কিন্তু আপনি দেখেন, এই যে ম্যাস, টাইম, লেন্থ, ফোর্স, ম্যাস, ভর, এটাকে আমরা কি দিয়ে মাপি বলেন তো? এটাকে আমি নর্মাল ওয়েট স্কেল দিয়ে মাপি না? টাইম আমরা কি দিয়ে মাপি? ওয়াচ, ঘড়ি দিয়ে মাপি না? লেন্থ, রুলার দিয়ে মাপি না? ফোর্স, স্প্রিং স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা মাপি না? এই জিনিসগুলো রেগুলার দিয়ে আমরা মাপি না? অবশ্যই মাপি ওস্তাদ, 101 বার মাপি। তাহলে এই জিনিসগুলাকে আমরা বলবো কোয়ান্টিটি। এই জিনিসগুলাকে আমরা কি বলবো ওস্তাদ? এই জিনিসগুলাকে বলবো কোয়ান্টিটি। আর এটা দোজ আর নট কোয়ান্টিটিজ। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান ওস্তাদ। আপনারা ঠিকঠাক মতো জিনিসটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। খুবই সহজ, খুবই সহজ ওস্তাদ। ওকে, ক্লিয়ার। এই যে মিফতাহুল জান্নাত বলছে ক্লিয়ার, লামারু মারমা বলেছেন ক্লিয়ার। ওকে, রুদ্র চৌধুরী বলছেন ক্লিয়ার। এতজন মানুষ যখন ক্লিয়ার বলছে, তার মানে আমি অবশ্যই এখানে বুঝাইতে পারছি। এখন ভালো করে খেয়াল করেন, দিকের বিবেচনায় রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি অ্যাকর্ডিং টু ডাইরেকশন। হ্যাঁ, দিকের বিবেচনায়, দিকের বিবেচনায় অ্যাকর্ডিং টু ডাইরেকশন মানে দিকের বিবেচনায় রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি। দিকের বিবেচনায়
দিকের বিবেচনায় রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। আপনারা 9-10-এ একটা জিনিস পড়ে আসছেন, সেটা কি? মৌলিকতার বিচারে রাশি। মৌলিকতার বিচারে রাশি বলতে আপনারা পড়ছেন যে সকল রাশিকে আর ভাঙ্গা যায় না সেগুলোকে মৌলিক রাশি বলে, আর যে সকল রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় সেগুলোকে লব্ধ রাশি বা ডিরাইভ কোয়ান্টিটি বলে। এগুলো আপনারা পড়ছেন না ওস্তাদ? মৌলিকতার বিচারে রাশি যে 2 ভাগে ভাগ করা যায় সেটা আপনারা পড়ছেন না ওস্তাদ? আপনাদেরকে আপনাদের ফিজিক্স ওয়ালারা পই পই করে সেই জিনিসগুলো বুঝাইছে না ওস্তাদ? 100 বার বুঝাইছে। তাহলে এখন আমরা যেটা বুঝাবো যে দিকের বিবেচনায় যে 2 ভাগে ভাগ হয় রাশি, সেই 2টা ভাগ আমরা একটু বুঝবো ওস্তাদ। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? একটা হচ্ছে অদিক বা স্কেলার রাশি, অদিক বা স্কেলার রাশি, আর একটা দিক বা ভেক্টর রাশি। ঠিক আছে, অদিক বা স্কেলার রাশি জিনিসটা কি আমরা একটু দেখি। হ্যাঁ, অদিক বা স্কেলার রাশি জিনিসটা কি আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন, যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে, যে সকল রাশিকে কমপ্লিটলি আমার এক্সপ্রেস করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন হয়, শুধুমাত্র মান, অনলি ম্যাগনিটিউড, আমার শুধুমাত্র মান প্রয়োজন হয়, সেগুলোকে আমরা কি বলবো ওস্তাদ? সেগুলোকে অদিক বা স্কেলার রাশি বলবো। বুঝাইতে পারছি কিনা? অদিক বা স্কেলার রাশি বলবো। ক্লিয়ার কিনা? হ্যাঁ, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মানই যথেষ্ট, আর অন্য কিছু লাগে না। যেমন আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন মামা আমাকে 10 কেজি চাল দেন, মামা 10 কেজি চাল দিয়ে দিল, শেষ। আপনি মান দিয়ে প্রকাশ করে ফেলছেন, তাই না? আমার অনেক জ্বর, 101 ডিগ্রি ফারেনহাইট। ও, তোমার 101 ডিগ্রি জ্বর, মানুষ কিন্তু বুঝে গেছে। তার মানে কি, এই ধরনের রাশিকে প্রকাশ করতে, ঠিক আছে, এই ধরনের রাশিকে প্রকাশ করতে আমার দিকের দরকার নাই। যেহেতু দিকের দরকার নাই, সুতরাং এদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। অনেকে আপনাদেরকে বলবে স্কেলার রাশিগুলা বিভিন্ন কি ভবে সম হ্যান ত্যান দিয়ে আপনারা কি করবেন? এগুলার নাম মুখস্থ করবেন। আমি আপনাদেরকে একটা কথা পই পই করে বলে রাখি ওস্তাদ, এই যে এইচএসসি ফিজিক্সের 21টা চ্যাপ্টারে আপনি প্রত্যেকটা রাশি সম্পর্কে যখন জানবেন, আপনি যখন বেগ সম্পর্কে জানবেন, আপনি বুঝবেন বেগ স্কেলার না ভেক্টর। আপনি যখন টর্ক সম্পর্কে জানবেন, আপনি বুঝবেন টর্ক স্কেলার না ভেক্টর। এই জিনিসগুলা যখন প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনি জানবেন, তখন আপনি বুঝেই যাবেন ওইটা স্কেলার না ভেক্টর। এটা আলাদাভাবে মুখস্থ করার কিচ্ছু নাই, ওটা আলাদাভাবে মুখস্থ করার কিচ্ছু নাই। বুঝাইতেছি? ওটা আলাদাভাবে মুখস্থ করার কিছু নাই। যেমন কি তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, আমি বুঝতেছি এটার যে দিক নাই, ভর 5 কেজি, শক্তি 2000 জুল, দূরত্ব 19 মিটার, দূরত্ব, দ্রুতি 8 মিটার প্রতি সেকেন্ডে যে কোনো দিকে যাইতেছে। ক্লিয়ার? এবার দেখেন, ঘনত্ব 1500 কিলোগ্রাম প্রতি ঘনমিটারে, প্রতি ঘনমিটারে কতটুকু আছে? 1500 কেজি জিনিস আছে। ঠিক আছে, তাহলে এইটাই হইতেছে আমার কি স্কেলার কোয়ান্টিটি। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই ওস্তাদ। আপনারা যখন ধীরে ধীরে আপনি ফিজিক্সের প্রত্যেকটা জিনিস সম্পর্কে পড়বেন, আপনি রাশি দেখা মাত্রই বলে দিতে পারবেন স্কেলার না ভেক্টর। আপনি যখন ফিজিক্সের 21টা চ্যাপ্টার আমরা বুঝাবো ওস্তাদ, আমি এবং আপনাদের আফরি স্যার যখন বুঝাবে, আপনি পই পই করে বলে দিতে পারবেন নগদে, উইদিন না মিলি সেকেন্ড আপনি বলতে পারবেন স্কেলার না ভেক্টর, ইনশাল্লাহ, আপনি যদি প্রত্যেকটা ক্লাসে থাকেন ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তো আমরা অদিক বা স্কেলার রাশি সম্পর্কে জানলাম, অদিক বা স্কেলার রাশি সম্পর্কে জানলাম ওস্তাদ। এইবার দেখেন, আরেক ধরনের রাশি আছে, সেটাকে আমরা কি বলি? দিক বা ভেক্টর রাশি। দিক বা ভেক্টর রাশি। দিক বা ভেক্টর রাশি কি? দেখেন এখানে লেখা আছে ওস্তাদ, যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে মানও লাগবে ওস্তাদ, দিকও লাগবে। যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানও লাগবে, দিকও লাগবে। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, হ্যাঁ, দুইটাই আমার লাগবে। তাইলে সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। যে আপনি হুট করে একটা জিনিস শুধু মান বললে সেখানে হবে না। বুঝতে পারছেন? মান বললে সেখানে হবে না। কিরকম? যেমন ধরেন 4 রাস্তার মোড়ে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, কিন্তু আপনার পেটে অনেক খিদা, আপনার বন্ধুর এলাকায় আপনি আসছেন। এই হইলেন আপনি, ধরেন আপনার নাম হইল আবুল,
আপনার বন্ধু যার সাথে দেখা হয়েছে তার নাম বাবুল, ঠিক আছে? আপনার এই জায়গায় একটা দোকান আছে, দোকান, হ্যাঁ, এই জায়গায় একটা কি আছে, দোকান আছে। আপনি কি বলাইতেছে, আপনি তো আপনি বাবুলের সাথে দেখা করলেন, বাবুলের সাথে দেখা করে আপনার দেখা হইলো, আপনার খুব ভালো লাগলো, ঠিক আছে? আপনি বললেন যে আরে বন্ধু কি অবস্থা, ঠিক আছে, এরকম হাই ফাইভ করলেন। এরপর বললেন যে অনেক খিদা লাগছে মামা, আমার তাড়াতাড়ি একটা জায়গায় যাইতে হবে, খাইতে হবে। সে বলল এইখান থেকে 100 মিটার দূরে একটা খাওয়ানোর দোকান আছে, ওইখানে তুই যা, ওইখানে গেলেই তুই খাবার পাবি। আপনি বলেন সে কি কমপ্লিট ইনফরমেশন আমাকে প্রোভাইড করেছে? সে কি কমপ্লিট ইনফরমেশন, ঠিক আছে, আমাকে আমাকে প্রোভাইড করেছে? করে নাই ওস্তাদ কমপ্লিট ইনফরমেশন। কারণ হইল 100 মিটার সে এই দিকেও যাইতে পারে, এই দিকেও যাইতে পারে, এই দিকেও যাইতে পারে, এই দিকেও মাটি ঘুরে নিচেও চলে যেতে পারে। বাবুলকে বলতে হবে 100 মিটার উত্তর দিকে তুমি যাও বাবা, নর্থে 100 মিটার নর্থ, নর্থ, তাইলে তুমি একটা দোকান পাবা। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা ওস্তাদ? তাইলে আমার এই জায়গায় মানও লাগবে, দিকও লাগবে ওস্তাদ, মানও লাগবে, দিকও লাগবে। এই তো এইখানে আমরা কিছু উদাহরণ দিছি। আমি আবার বলতেছি, ভেক্টরের উদাহরণ মুখস্থ করার কিছু নাই। 21টা চ্যাপ্টারে আপনি প্রত্যেকটা রাশির নারী নক্ষত্র জানবেন, আপনারে নাম বলা মাত্র আপনি বলতে পারবেন স্কেলার না ভেক্টর। তাও আমি বলে দেই, যেমন 20 নিউটন বল বাম দিকে, 600 নিউটন ওজন নিচের দিকে, সরণ 50 কিলোমিটার পূর্ব দিকে, 11 মিটার প্রতি সেকেন্ড দক্ষিণ দিকে, বেগ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের দিকে, 250 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড ভরবেগ, এটা হলো দক্ষিণ পশ্চিম দিকে। এরকম বিভিন্ন রকম হতেছে আপনার ভেক্টর হইতে পারে ওস্তাদ। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝাইতে পেরেছি কিনা? পেরেছি, বুঝাইতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝতে পারছেন? বুঝতে পারছেন ওস্তাদ? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমাকে একটু জানান আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু আপনারা জানান যে আপনারা এইটা ক্লিয়ার কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু জানান। ওকে 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 ওকে, আচ্ছা এইবার দেখেন, আপনি একটু আগে বললেন মান আর দিক থাকলেই ভেক্টর হয়। একটু আগে আপনি বলছেন, বস আপনি বলছেন একটু আগে মান আর দিক থাকলে ভেক্টর হয়। সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। শুধু মান আর দিক থাকলেই ভেক্টর হবে না। ভেক্টর রাশি হওয়ার জন্য 3টা শর্ত আছে। ভেক্টর রাশি হওয়ার জন্য কয়টা শর্ত আছে ওস্তাদ? তিনটা শর্ত আছে, 3টা কন্ডিশন আছে, যেগুলোকে স্যাটিসফাই করলে একটা রাশিকে আমি ভেক্টর বলতে পারবো, একটা রাশিকে আমি ভেক্টর বলতে পারবো। তাহলে এই কন্ডিশন কি কি? 1 নাম্বার কন্ডিশন হইতেছে এটার একটা মান থাকতে হবে। এখন আপনি যদি বলেন 0 নিউটন, এটাও তো একটা ভেক্টর। অবশ্যই ভেক্টরের একটা মান আছে, 0, 0 ইটসেলফ ইজ আ ম্যাগনিটিউড, 0 ইটসেলফ ইজ আ ম্যাগনিটিউড ওস্তাদ, ঠিক আছে? ওকে, দিক থাকতে হবে, এর একটা ডাইরেকশন থাকতে হবে, এটা আগেই বলছি। দেখেন এই 2টা কথা কিন্তু আমি আগেই বলছি, আগে বলছি না? অবশ্যই আগে বলছি। নাম্বার, ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। কি মানতে হবে? ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। এই 3 নাম্বারটা আপনার নতুন, হ্যাঁ 3 নাম্বারটা আপনার নতুন। তো আমার ভেক্টর এডিশনের যে লগুলা, সেগুলো আমরা আস্তে আস্তে করবো। আপাতত শুধু এইটুকু মনে রাখবেন, ভেক্টরের যোগ হয় জিওমেট্রিক্যালি, এটা অ্যালজেব্রিক ভাবে যোগ হয় না, জ্যামিতিক ভাবে যোগ হয়। ভেক্টরের যোগ হয় জ্যামিতিক ভাবে, ঠিক আছে? এর বীজগাণিতিক যোগ হয় না ওস্তাদ। কি হয় না? বীজগাণিতিক যোগ হয় না। তাহলে ভেক্টর রাশি হওয়ার শর্ত কয়টা? 3টা। একটা হইলো মান থাকবে, দিক থাকবে, ভেক্টর যোগের নিয়ম মানবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন দেখেন, তাহলে এইখান থেকে আমরা একটু বুঝি, ভালো করে খেয়াল করেন যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? ধরেন একটা বস্তু, ভালো করে বুঝেন, একটা বস্তু এই দিক বরাবর 4 মিটার গেছে, উপরের দিক বরাবর 3 মিটার গেছে,
ক্লিয়ার? বরাবর 4 মিটার, উপরের দিক বরাবর 3 মিটার গেছে। তাহলে বস্তু এখানে কতটুকু গেছে? বস্তু এখানে কতটুকু গেছে? এর সরণ কতটুকু? সরণ হইল আদি বিন্দু থেকে শেষ বিন্দু ওস্তাদ। সরণ হচ্ছে এইখান থেকে এইটুকু। কত? এটা আমরা এইটুকু তো আমার 90 ডিগ্রি আমি জানি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ফেলেন, √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা হয় হইল 5 মিটার। তাহলে দেখেন এইখানে ভেক্টরের যোগটা নরমাল 4 আর 3 7 না, কিন্তু এই 4 আর 3 7 যেটা ওটা দূরত্ব, কিন্তু সরণ এখানে 5 মিটার। বুঝাইতে পারছি? তাইলে এইখানে দেখেন এটার এই যে এই সরণের মান আছে, আছে, দিক আছে, আছে, ভেক্টর যোগের নিয়ম মানছে। তাহলে কি রে, ঠিক আছে, ইট শুড অ্যাবাইড বাই দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে ইট হ্যাজ এ ম্যাগনিটিউড, ইট হ্যাজ এ ডাইরেকশন, ইট অ্যাবাইডস বাই দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে এই তিনটাই হচ্ছে স্যাটিসফাই করতেছে এ, সরণ। তাহলে এইটা সরণ একটা ভেক্টর, তাহলে আমি বলতে পারি সরণ ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর। ক্লিয়ার? এইবার দেখেন, এইবার একইভাবে ধরেন এই দিক থেকে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার, সরি 3 অ্যাম্পিয়ার, দুঃখিত, এই দিক থেকে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার, এই দিক থেকে কারেন্ট আসছে 4 অ্যাম্পিয়ার। এইখান দিয়ে কতটুকু কারেন্ট বের হবে ওস্তাদ? কতটুকু কারেন্ট এই দিক থেকে বের হবে বলেন তো? এটা কিন্তু 90 ডিগ্রি। কতটুকু কারেন্ট এই দিক দিয়ে বের হবে বলেন তো ওস্তাদ? বলেন তো এই দিক দিয়ে কতটুকু কারেন্ট বের হবে? 3 আর 4 কত? 7 অ্যাম্পিয়ার, সহজ, 7 অ্যাম্পিয়ার। এইটা যদি 90 ডিগ্রি না হয়ে 30 ডিগ্রিও হইতো, এই দিক দিয়ে 3 অ্যাম্পিয়ার, এই দিক দিয়ে 4 অ্যাম্পিয়ার, তাও এইখান দিয়ে আসতো হইলো 7 অ্যাম্পিয়ার। নরমাল হচ্ছে বীজগাণিতিক যোগ হইতো। তাইলে এই ক্ষেত্রে ওস্তাদ এটা কিন্তু এই যে তড়িৎ প্রবাহের মান আছে, দিক আছে, কিন্তু এরা ভেক্টর যোগের নিয়ম, দুঃখিত, হ্যাঁ, মান আছে, দিক আছে, কিন্তু এরা ভেক্টর যোগের নিয়ম মানে না। সুতরাং এই তড়িৎ প্রবাহ এটা কিন্তু ভেক্টর না। ইলেকট্রিক কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক কারেন্ট এটা একটা কি? স্কেলার। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পেরেছি কিনা? আপনারা বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? এই যে দেখেন আরেকজন আমাদের এখানকার ডিস্টিংগুইশড ইনস্ট্রাক্টর আফরি আমাদের এখানে চলে আসছে। হি ইজ আ ভেরি ডাইনামিক টিচার। ভেক্টরের কিছু ক্লাস উনিও নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? আচ্ছা, এইবার দেখেন আমাদের এখানে একটা অনেক দিন ধরে একটা মিসকনসেপশন ছিল, ঠিক আছে? বিশেষ করে ইন্ডিয়ান কন্টেন্টের কারণে একটা মিসকনসেপশন ছিল। সেই মিসকনসেপশনটা আজকে আমি করে দিতেছি। অনেকে ইনক্লুডিং মি, আমিও 1-2 বছর পড়িয়েছি যে তড়িৎ প্রবাহ একটা টেন্সর, ঠিক আছে? যদিও টেন্সর অ্যানালাইসিস আমাদের সিলেবাসে, তাও কিছু ভারতীয় কন্টেন্টের কারণে আমরা পড়াই দিছি যে এটা একটা টেন্সর, কিন্তু এটা আসলে এটা টেন্সর না। টেন্সর অ্যানালাইসিসের ক্ষেত্রে যত স্কেলার আছে, এটা আপনার লেখার দরকার নেই, আমি জাস্ট বলে দিই। স্কেলার্স এরা হইল জিরো র্যাঙ্কড
টেন্সর। আর ভেক্টরস, এটা সম্পর্কে আপনার জানার দরকারই নাই। অ্যাডভান্স ফিজিক্সে আপনারা যদি পিওর ফিজিক্স নিয়ে অনার্স করেন অথবা পিওর ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করেন, আপনারা টেন্সর সম্পর্কে অবশ্যই জানবেন। ঠিক আছে, এগুলা এটা হলো ফার্স্ট র্যাঙ্কড টেন্সরস। সুতরাং টেন্সর নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নাই, আপনার কোনো দরকার নাই। জাস্ট আমি বলে দিলাম এই স্কেলার ভেক্টর দুইটাই টেন্সর অ্যানালাইসিসের অংশ। ঠিক আছে, স্কেলারগুলোর জিরো র্যাঙ্ক বলে আর ভেক্টর কি বলে ভেক্টরগুলোর ফার্স্ট র্যাঙ্ক টেন্সর বলে। এটা আপনার কোনো দরকারই নাই। আমরা তড়িৎ প্রবাহ কি স্কেলার, তড়িৎ প্রবাহ কি স্কেলার, বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার খেয়াল করেন ওস্তাদ, এইবার খেয়াল করেন, এইবার খেয়াল করেন ওস্তাদ, খেয়াল করেন। তাহলে এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন ওস্তাদ, বুঝতে পারছেন? এইবার দেখেন আমরা সামনের দিকে অগ্রসর হব। একজন বলছে টেন্সর কি, জানার কোনো দরকারই নেই, সময় যখন আসবে তখন আপনি জানবেন। আমি আপনারে বলি, কিছু কিছু জিনিস আমরা আগে অ্যাপ্লিকেশন শিখে ফেলি, এরপরে ইন ডেপথ শিখি। যেমন আমি বলি, ছোটবেলায় আপনি সাইকেল চালানো শিখছেন, যখন সাইকেল চালানো শিখছেন তখন কি আপনারা বলা হয়েছিল সাইকেলের চাকার গতি একটা জটিল গতি? সাইকেল যখন সাইকেলের চাকা আবর্ত ঘর্ষণ কাজ করে রাস্তার সাথে, এগুলো কি আপনি শিখছেন? শিখেন না, আপনি নর্মালি সাইকেল চালানো শিখছেন। এরপরে আপনি আস্তে আস্তে ইন ডেপথে শিখছেন। কিছু কিছু জিনিস আপনি ইন ডেপথে পরে শিখেন, আগে অ্যাপ্লিকেশন শিখেন। ঠিক সেভাবেই আমি জাস্ট এখানে বলে দিলাম যে এরা দুইটাই টেন্সরের অংশ। এটা আপনি পরে যদি হচ্ছে আপনার জীবনে দরকার পড়ে আপনি শিখে নেবেন, কোনো দরকার নাই। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ভালো করে বুঝেন। এবার ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ দুই পদের হইতে পারে ওস্তাদ। ভেক্টর রাশির প্রকাশ দুই পদের হইতে পারে। একটা পদ কি? একটা পদ হলো গ্রাফিক্যাল অর জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশন, বা এটাকে আমরা বলি জ্যামিতিক প্রকাশ। হ্যাঁ, জ্যামিতিক প্রকাশ। জ্যামিতিক প্রকাশ। ক্লিয়ার? জ্যামিতিক প্রকাশ আমরা কিভাবে করব? একটা রেখার মাথায় একটা তীর চিহ্ন যদি আমি বসাই দেই তাহলে সেটাই ভেক্টর নির্দেশ করবে। একটা রেখার মাথায় একটা তীর চিহ্ন যদি আমি বসাই দেই সেটাই ভেক্টর নির্দেশ করবে। এই যে তীর চিহ্নটা যেই দিকে তাক করে আছে না, এই তীরটা যেদিকে তাক করে আছে এই দিকটা হইলো, এটা হইলো ভেক্টরের দিক প্রকাশ করবে। যেই দিকে তাক করে আছে ওস্তাদ, এই তীরটা যেদিকে তাক করে আছে ওটা ভেক্টরের দিক প্রকাশ করবে। আর এইটার যে দৈর্ঘ্য, লেংথ ডিটারমাইন্স ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ঠিক আছে, দৈর্ঘ্য, ভেক্টরের দৈর্ঘ্য মান নির্দেশ করবে। এখন দৈর্ঘ্য মান কিভাবে নির্দেশ করবে ওস্তাদ? কিভাবে দৈর্ঘ্য মান নির্দেশ করবে বলেন তো? দৈর্ঘ্য কিভাবে মান নির্দেশ করবে বলেন তো ওস্তাদ, বলেন তো। আমি আপনাদেরকে বুঝাই যে, যেমন ধরেন এইখানে 1 নিউটন, এই 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 তীর চিহ্নটা দিয়ে আমি 1 নিউটন প্রকাশ করতেছি। তাহলে এখন যদি আমার 3 নিউটন আঁকতে হয় তাহলে এইটার 3 গুণ আঁকতে হবে, বা অ্যাটলিস্ট এর চেয়েও বড় আঁকতে হবে। ঠিক আছে, 3 নিউটন কি হবে? এইটার 3 গুণ। বুঝাইতে পারছি? দৈর্ঘ্যটা তার কি নির্দেশ করবে ওস্তাদ? দৈর্ঘ্যটা তার মান নির্দেশ করবে। বুঝাইতে পারছি? দৈর্ঘ্যটা কি নির্দেশ করবে? তার মান নির্দেশ করবে। দেখেন এই যে 3 নিউটন এভাবে। যেমন ধরেন আপনি এটা দিয়ে আপনি 2 নিউটন প্রকাশ করলেন, তাহলে আপনার 4 নিউটন প্রকাশ করতে হলে, বা আপনি ধরেন 5 নিউটন প্রকাশ করবেন, তাহলে এর চেয়ে অ্যাটলিস্ট বড় আঁকতে হবে। অনেক সময় আমরা ছবি আঁকতে যাই একটা বেসিক, আপনি ধরেন হইলো এক্স্যাক্টলি ধরেন এইটা আসলে গ্রাফ পেপারের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু ধরেন আপনি পরীক্ষার খাতায় একটা ভেক্টর আঁকবেন, 2টা ভেক্টর আঁকবেন। ধরেন এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে 5 নিউটন, এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে 10 নিউটন। এইভাবে আঁকলে ঠিক আছে, কিন্তু আপনি যদি এইটা দেন 5 নিউটন, এইটা দেন 10 নিউটন,
তাহলে দেখতে এটা কি খারাপ দেখা যাবে না? কারণ দৈর্ঘ্যটা ভেক্টরের মানকে মানকে আইডেন্টিফাই করে, মানকে ডিটারমাইন করে। বুঝাইতে পারছি? ক্লিয়ার ওস্তাদ? বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আপনি যদি না জানান আমি কিভাবে বুঝবো? আপনি একটু আমাকে জানান। ওকে, দেখেন এইবার দেখেন, ভালো করে খেয়াল করেন বস, ভালো করে খেয়াল করেন। ভেক্টর রাশির প্রকাশ অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন বা বীজগাণিতিক প্রকাশ। কি প্রকাশ? বীজগাণিতিক প্রকাশ। ঠিক আছে, বীজগাণিতিক প্রকাশ। বীজগাণিতিক প্রকাশ 3 পদের হইতে পারে বস, 3 পদের। আমি আপনাদেরকে একটু দেখাই। একটা হইল এই ভেক্টরের উপর একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া, কোন একটা প্রতীকের উপর একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া, প্রতীকের উপর একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া, এটা একটা। একটা প্রতীকের উপর একটা বার চিহ্ন দিয়ে দেওয়া, এটা একটা। আরেকটা হলো একটা প্রতীকরে মোটা করে লেখা, বোল্ড করে লেখা। ঠিক আছে, এইবার দেখেন আমরা এই 3টার ভিতরে আমরা এইটাকে আমাদের পছন্দ হয়েছে, এইটা উই উইল ইউজ দিস। তাহলে কোনো একটা প্রতীকের উপর যদি একটা অ্যারো চিহ্ন দিয়ে দেই, সেটা কি প্রকাশ করবে? সেটা একটা ভেক্টর প্রকাশ করবে। বুঝাইতে পারছি? সেটা একটা ভেক্টর প্রকাশ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আরেকটা জিনিস এইখান থেকেই আমরা শিখে ফেলি, যে আরেকটা জিনিস আছে একক ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, একক ভেক্টরের কনসেপ্টটা আমি আপনাদের বুঝাই। একক ভেক্টর কি? ধরেন আমি যদি বলি যে বলের একক কি, আপনি কি করবেন? ধরেন আপনার কাছে 10 নিউটন ফোর্স আছে, 10 নিউটন। তাহলে বলের একক বের করতে হলে আপনি এটারে কত দিয়ে, 10 দিয়ে ভাগ করবেন, তাহলে কি আসবে? 1 নিউটন। এই 1 নিউটনটাই আমার ফোর্সের একক না, বলের একক না? বুঝতে পারছেন? এই 1 নিউটনটাই আমার বলের একক বা ফোর্সের একক না? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন কিনা? এই যে এটা, এই কথাটা আমার এই কথাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? আমি আবার বলি, যেমন একটা, আবার বলি, যেমন যে কোনো একটা ভেক্টর আছে, ধরে নিলাম 30 মিটার পার সেকেন্ড, এটা একটা বেগের একক। এখন আমি বেগ, এটা একটা বেগ, আমি এটার একক বের করতে চাই, তাহলে সেটা কি করব? 30 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কি আসবে? 1 মিটার পার সেকেন্ড। এটা কি আমার বেগের একক না? এটাই তো আমার বেগের একক, তাই না? তাহলে এটা যদি আমার বেগের একক হয়, তাহলে আমি কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করে দিই, এটা আমি কি করছি? এটা একটা ভেক্টর, এটাকে আমি তার মান দ্বারা ভাগ করে দিছি, তাহলে আমি কি পাইছি ওস্তাদ? একক ভেক্টর পাইছি। তাহলে আমি একক ভেক্টর পাইছি। ঠিক একইভাবে এ তো আমার অজ্ঞাত, আমি জানি না এটা বেগ না ত্বরণ। আমি যে কোনো একটা সকল ভেক্টরের জেনারেলাইজ করে আমি একটা ভেক্টর ধরছি এ। এই এ ভেক্টরে আমি যদি মান বের করতে, মান দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি একক ভেক্টর পাবো। এই যে এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে, এ ভেক্টরের মান প্রকাশের সিস্টেম কি হয়? আপনি এই ভেক্টরের দুই পাশে মডুলাস সাইন দিবেন, অথবা এই ভেক্টরকে ওই উপরের তীর চিহ্ন উঠায় দিবেন। এ কে তার মান দ্বারা, এই দুইটারে বলা হয় এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড অফ এ।
ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। আর কোন একটা প্রতীকের উপর যদি আপনি এরকম টুস করে টুপি পরায় দেন না, তাহলে ওটা হয়ে যাবে তার একক ভেক্টর। এটা এটা হইল এ এর একক ভেক্টর। ইউনিট ভেক্টর, এক ইউনিট ভেক্টর অব। বুঝাইতে পারছি ওস্তাদ? এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার কিনা? এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? আমাকে একটু জানান, না জানাইলে প্যারা। জানাইতে হবে, জানাইতে হবে। আপনি বুঝছেন কিনা সেটা আমার জানাইতে হবে, না জানাইলে ঝামেলা আছে। এটা আবার রিক্যাপ করব, আবার বলি যে কোনো একটা প্রতীকের উপর আমি যদি অ্যারো চিহ্ন দিই সেটা ভেক্টর প্রকাশ করবে। আর কোনো ভেক্টরকে তার যদি মান দ্বারা ভাগ করি, এটা এ ভেক্টর, এটা হলো এ ভেক্টরের মান, তাহলে আমি কি পাবো? একক ভেক্টর। যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেটা কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই যে মান দ্বারা ভাগ করছি, এ ভেক্টরের মান প্রকাশের দুইটা ওয়ে আছে, হয় বা যে কোনো ভেক্টরের, ধরেন এটা পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান কিভাবে লিখবেন? এটা দিবেন, অথবা শুধু পি লিখবেন, একই কথা। আর হলো পি ভেক্টরের মান। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনাদের কি বোরিং লাগছে? আপনাদের ক্লাসটা কেমন লাগছে? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এবার দেখেন আমরা সামনের দিকে অগ্রসর হব। ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টরস। ভেক্টর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জানতে হবে, এবং এই তথ্যগুলো শুনলে আপনাদের মনে হবে যে এগুলো আবার কি, এগুলো তো জানি, এগুলো তো বুঝি, এগুলো আবার নতুন করে আমাদের বলার কি আছে। ঠিক আছে, কিন্তু দেখেন আপনারা আস্তে আস্তে আপনি বুঝবেন বিষয়টা। প্রথম ফ্যাক্ট, 360 ডিগ্রি বা 2 পাই, এই যে সি, এই চিহ্ন মানে কি বুঝেন? এটার মানে টুয়াইস পাই রেডিয়ান। ডিগ্রি বা টুয়াইস পাই রেডিয়ান ঘূর্ণনে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না। 360 ডিগ্রি বা টুয়াইস পাই রেডিয়ান ঘূর্ণনে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাইলে 360 ডিগ্রি বা টুয়াইস পাই রেডিয়ানে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না বলতে আমরা কিভাবে বুঝাইছি? ধরেন এই দিক বরাবর একটা ভেক্টর আছে, এটা হলো পি ভেক্টর। ভালো করে বুঝেন, ঠিক আছে? এখন এটাতে যদি 360 ডিগ্রি ঘুরাই, এইভাবে ঘুরাই নিয়ে আসি, চুং করে এইখানে নিয়ে আসলাম, এইখান থেকে 360 ডিগ্রি ঘুরাইলাম, 360 ডিগ্রি বা টুয়াইস পাই রেডিয়ান, এর এটা কি পি থাকবে। দেখেন, আপনি দেখেন, এটা পি ভেক্টরই থাকবে, এই ভেক্টরের কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এই যে দেখেন, আবার আমি দেখাই, এই যে 360 ডিগ্রি ঘুরলে ওই ভেক্টরটা ওইটাই থাকবে ওস্তাদ, এটার কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন কিনা? কোনো সমস্যা? যে একটা ভেক্টরে 360 ডিগ্রি ঘুরায় নিয়ে আসলে ওই ভেক্টর ওইটাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? এইবার দেখেন, হ্যাঁ সরণ 0 হবে। এইবার দেখেন দুটি ভেক্টরের, এইখানে এই কথাটা কাঠখোট্টা লাগবে কিন্তু আমি বুঝিয়ে দিব ওস্তাদ। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হতে হবে এবং ক্ষুদ্রতর কোণ বিবেচনা করতে হবে।
কি পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইতে হবে এবং ক্ষুদ্রতর কোণ বিবেচনা করতে হবে, এই কথার অর্থ কি? ঠিক আছে, এই কথার অর্থ আমি একটু বুঝাচ্ছি বস, এই কথার অর্থটা আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি। আগে পাদবিন্দু চিনাইতে হবে, তাই না? মনে রাখবেন যে এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের এই যে শুরু যে বিন্দুটা না, এটাকে আমরা বলি পাদবিন্দু, পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, বা টেইল বলি, লেজ। আর এই যে উপরের যেটা, এটাকে বলি শীর্ষবিন্দু বা ফাইনাল পয়েন্ট বা হেড। ক্লিয়ার? তাহলে তাইলে এইটা কি বলছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইতে হবে ওস্তাদ, পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইতে হবে। তাহলে দেখেন এই একটা ভেক্টর এবং এইটার পাদবিন্দুর সাথে মিলিত হয়েছে আরেকটা ভেক্টর, ঠিক আছে? ঠিক আছে কিনা? আচ্ছা, পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইছে, নেট প্রবলেম করতেছে? নেট প্রবলেম করতেছে? এবার ক্লিয়ার? দেখেন পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইছে, হইছে এইখানে, হইছে কিনা? তা পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইছে এবং ক্ষুদ্রতর কোণ বিবেচনা করতে হবে। এখানে কোণ কয়টা দেখেন, এই একটা কোণ, এই একটা কোণ, ধরেন এটা একটা পি, এটা কিউ, তাহলে কোণ কয়টা, এইখানে একটা, এইখানে। কোন কোণটা নিতে হবে? কোন কোণটা নিতে হবে? ছোটটা নিতে হবে, এই ছোট কোণটা বিবেচনা করতে হবে, বড়টা বিবেচনা করা যাবে না। ছোট কোণটা আমার বিবেচনা করতে হবে, আমার কনসিডার করতে হবে, বড় কোণ আমরা কনসিডার করতে পারবো না। সবাই বলতেছে নেট প্রবলেম। হ্যাঁ, নেট তো প্রবলেম আমি দেখতে পাচ্ছি। বস নেটে কি প্রবলেম হচ্ছে দেখেন তো। আমাদের নেটের সমস্যা আছে, মানে কিন্তু আবার মনে হয় স্পিড থাকে না। কিন্তু ক্লাসে তো নেট প্রবলেম, ক্লাসের মাঝখানে তো প্রবলেম হচ্ছে আমি আবার তো যেন চালাচ্ছি ফোন। না, কিন্তু সবাই বলতেছে নেট প্রবলেম, একজন না। আপনাদের কি নেট প্রবলেম হচ্ছে? সবাই নেট সমস্যা, নেট প্রবলেম। বস একটু পজ করেন। হ্যাঁ, এদের ওই সারন নেট ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামই বলতেছে নেট, দেখেন 90% ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার। মানে ওই বললাম না, হ্যাঁ। মাঝে মধ্যে স্পিডে একটু বাফারিং করে। এখন এখন আচ্ছা আচ্ছা, দেখেন তো এখন ক্লিয়ার কিনা, আসসালামু আলাইকুম। এখন দেখেন কিনা, এখন দেখেন তো বোঝা যায় কিনা। ক্লিয়ার? আমারে বলেন নেট এখন ক্লিয়ার? আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ক্লিয়ার? ভালো করে দেখেন সবাই ক্লিয়ার কিনা। ক্লিয়ার হইলে আমরা আবার আসবো, ক্লিয়ার হইলে আমরা আবার খেলা শুরু করব। আচ্ছা,
ক্লিয়ার হইলে আমরা আবার শুরু করব। ক্লিয়ার? হ্যালো হ্যালো, আমার এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে কন্টিনিউ। ওকে 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 ওকে, আমরা আবার কন্টিনিউ করি। দেখেন, আচ্ছা সরি 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 সরি, তো যেটা আমি বলতেছিলাম যে দেখেন দেখেন ভালো করে খেয়াল করেন। আবার আমি বুঝাই, ভালো করে খেয়াল করেন। ওকে, এবার আবার দেখেন, ভালো করে খেয়াল করেন। যে ধরেন আমি যেটা বলতেছিলাম যে একটা ভেক্টরের এইটা হইলো পাদবিন্দু, এইটা হইলো এই যে শুরুর যে বিন্দুটা এটা হইলো পাদবিন্দু, আর এই শেষের বিন্দুটা এটা হইলো শীর্ষবিন্দু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা পাদবিন্দু, এইটা শীর্ষবিন্দু। তাহলে খুব সুন্দরভাবেই আমরা বলছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হতে হবে, পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হতে হবে এবং ক্ষুদ্রতর কোণ বিবেচনা করতে হবে। দেখেন, পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইতে হবে এবং কি দুই ধরনের কোণ আছে, এই উপরে একটা কোণ, নিচে একটা কোণ। তাহলে উপরের কোণটা কি ছোট, নিচের কোণটা কি বড়? তাইলে দেখেন, এই ক্ষুদ্রতর কোণ আমরা কনসিডার করব ওস্তাদ, ছোট কোণটা কনসিডার করব, বড় কোণটা আমরা কনসিডার করব না। এইখান থেকে বলেন তো কোন জিনিসটা বোঝা, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? ধরেন হলো পি কিউ, ধরেন এরকম একটা অ্যাঙ্গেল আছে এ বি, এই পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইতে হবে এবং এই ছোট কোণটা এটাই হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন ওস্তাদ। ক্লিয়ার? এবার দেখেন, তাহলে এইখান থেকে আমি একটা জিনিসে আসতে পারি, একটা কথায়, এইখান থেকে একটা কথায় আমরা আসতে পারি। কথাটা কি? যে এই কিউটা, এটা যদি হচ্ছে কোনো কারণে এই জায়গায় চলে আসে বড় হইতে হইতে, তাহলে উপরেও 180 ডিগ্রি, নিচে 180 ডিগ্রি, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী সর্বোচ্চ কোণ কত হইতে পারে? 180 ডিগ্রি হইতে পারে ওস্তাদ। কারণ এর চেয়ে যদি নিচে চলে যায় কিউ, তাহলে এটা কি হয়ে যাবে? এইটা আবার ছোট হয়ে যাবে, উপরে এটা আবার বড় হয়ে যাবে, তাহলে ছোট অ্যাঙ্গেলটার বিবেচনা করতে হবে। তাহলে ম্যাক্সিমাম কত হইতে পারে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ? 180 ডিগ্রি ওস্তাদ। ঠিক আছে, 180 ডিগ্রি হইতে পারে। তাহলে সর্বোচ্চ 0 ডিগ্রি থেকে থেটা 180 ডিগ্রির মধ্যে হইতে পারে, এর চেয়ে বেশি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখনোই হতে পারবে না। বুঝাইতে পারছি? এর চেয়ে ছোট দুইটা ভেক্টরই মধ্যবর্তী কোণ কখনোই হইতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো, ক্লিয়ারলি বুঝতে পারছেন? ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা?
ওকে ওকে ওকে, এইবার দেখেন, এইবার দেখেন আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো সমান্তরাল স্থানান্তর বা প্যারালাল শিফট। প্যারালাল শিফটে ভেক্টর কি বলছে? ভেক্টর বলছে একটি ভেক্টরের মান ও দিক, দুঃখিত, প্যারালাল শিফটে বলা হয়েছে যে একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে, মান ও দিক অপরিবর্তিত রাখা মানে কি? এই ভেক্টরটারে ছোট বড় করা যাবে না। ছোট করলে বা বড় করলে কি হয়ে যাবে? মানের চেঞ্জ হয়ে যাবে। ছোট বা বড় করলে কি হবে? মানের চেঞ্জ হয়ে যাবে। একজন বলছে স্যার আপনি এত ভালো পড়াইলে তো আমি টপারের ভাত খাইয়া দিব, দেন ঠিক আছে। ওকে, একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রাখবো। মান ও দিক অপরিবর্তিত রাখা মানে কি? এটাকে ছোট বড় করতে পারবেন না, তাহলে মান চেঞ্জ হয়ে যাবে। আরেকটা কি? এটাকে তেরা বেঁকা করতে পারবেন না, তাহলে দিক চেঞ্জ হয়ে যাবে। তাকে তার মূল অবস্থানের সমান্তরালে যে কোনো স্থানে স্থানান্তরিত করা যায়। অর্থাৎ ভেক্টর বলছে বাবা দেখো, তুমি আমাকে ছোট করবা না বা বড় করবা না, আর আমার দিক চেঞ্জ করবা না, এরপর তুমি আমারে আমি যেভাবে আছি তার সমান্তরালে যে কোনো জায়গায় নিয়ে যাও, আমার কোনো প্যারা নাই, আমি আমার মতোই থাকবো। পি ভেক্টরের মতোই থাকবে। আপনি একটা ভেক্টরকে তার সমান্তরালে যে কোনো জায়গায় শিফট করাইতে পারেন, তাতে তাতে কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ভেক্টর বলবে যে আমার কোনো প্যারা নাই, আমার কিচ্ছু যায় আসে না, তুমি আমার মান আর দিক চেঞ্জ না করলেই হলো। তাহলে এটাকে শু করে ওখানে নিয়ে গেলাম, তাতে কোনো সমস্যা আছে? নাই। নিচে নিয়ে আসলাম, কোনো সমস্যা আছে? নাই। ওই চিপায় নিয়ে গেলাম, কোনো সমস্যা আছে? নাই। এর মান আর দিক চেঞ্জ করা যাবে না। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কিনা? এইবার দেখেন এই প্যারালাল শিফটেরই একটা বিষয় আছে, যেটা প্যারালাল শিফটের মধ্যেই, এটা আলাদা করে কেউ পড়ায় না, তাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বুঝার সুবিধার্থে। এটা প্যারালাল শিফটই, কোলিনিয়ার শিফট। এটা শুধুমাত্র একটা বইতে আছে কোলিনিয়ার শিফট, আপনাদের এইচএসসি লেভেলের না, ঠিক আছে? একটা বইতে আছে, অন্য কোনো ক্ষেত্রে এটা নাই। কিন্তু আমরা এই কোলিনিয়ার শিফটটা আমি জাস্ট বুঝানোর খাতিরে বলতেছি। বলছে একটা ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে এর ধারক রেখা বরাবর সামনে ও পিছিয়ে স্থানান্তরিত করা যায়। তাহলে এর ধারক রেখাটা কি? ঠিক আছে, ধারক রেখাটা কি বলেন? আচ্ছা, একজন বলছে নেটের কানেকশন দেখি আমার ব্রেইনের মতো। রিফ্রেশ দেন, ব্রেইনও রিফ্রেশ দেন, নেটের লাইভটাও রিফ্রেশ দেন। আমার এখানে ঠিকঠাক মতো চলতেছে ওস্তাদ, ঠিক আছে? নেটের একটা ব্যবস্থা, অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখেন, তাইলে হ্যাঁ, অনেকে বলতেছে ঠিক আছে, অনেকে বলতেছে ঠিক নাই। তার মানে যাদের ঠিক নেই তাদেরই সমস্যা। আচ্ছা ঠিক আছে, কারণ আমাদের এই ঘনেও তো দেখেন আসতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, যদি ঠিক না থাকতো তো আপনারটা আসতো না। ভিউয়ার ড্রপ করতেছে নেটের জন্য, আটকে যায় মাঝে একটু একটু। শাহিদ ভাই কি আছে নিচে? তাকে একটু বলেন কষ্ট করে। আচ্ছা এবার দেখেন বলছি একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে, এর ধারক রেখা বরাবর সামনে ও পিছনে ভেক্টরের সাথে স্থানান্তরিত করা যায়। বলছে দেখো বাবা, তুমি আমার মান আর দিক চেঞ্জ করবা না, তুমি আমারে ছোট বড় করবা না, আমার এরকম তেরা বেঁকাও করবা না। আমারে ধারক রেখা কি জানেন? ভেক্টরটা যেই বরাবর আছে না, সেই বরাবর আমি যদি একটা সরল রেখা কল্পনা করি, আপনি দেখেন এখানে কল্পনা করতে থাকেন, দেখেন যে এখানে একটা সরল রেখা আসবে, কল্পনা করলেই দেখতে পারবেন, ঠিক আছে? কল্পনা করলেই দেখবেন যে এখানে একটা সরল রেখা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, কল্পনা করেন, দেখেন একটা সরল রেখা আপনি দেখতে পাবেন। এই সরল রেখা বরাবর সামনে পিছনে যে কোনো জায়গায় আপনি শিফট করতে পারেন। কিভাবে? এই যে নিয়ে আসলেন, ভেক্টর বলছে এতে আমার কোনো প্রবলেম নাই, এই যে ঠিক আছে, এই যে। তাইলে ভেক্টরকে
তার মান ও দিক অপরিবর্তিত রেখে এই ধারক রেখা বরাবর আমি সামনে পিছনে স্থানান্তরিত করতে পারবো। এটা কোলিনিয়ার শিফট বলে। এটার ম্যাক্সিমাম বইতে, ইন্টারন্যাশনাল সব বইতে এটা প্যারালাল শিফটই, কারণ এটাও তো প্যারালাল, এক রেখা বরাবর সামনে পিছনে নিলে। জাস্ট এটা আমি এক্সটার্নালি বলে রাখলাম, ঠিক আছে, যাতে আপনাদের মাথায় থাকে সামনে পিছনে নিলেও এটাও প্যারালাল। বুঝাইতে পারছি? এইবার দেখেন ওস্তাদ, আমরা বিভিন্ন প্রকার ভেক্টর এখনই চলে আসলো। আচ্ছা, এটা একটু পরে আপনাদের একটা ছোট্ট একটা জিনিস করতে দিই। এই দিক বরাবর পি, একদম বেসিক, এটা ধরেন পানি লেভেলের প্রবলেম। এই দিক বরাবর কিউ, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি। আমার প্রশ্ন হচ্ছে পি ক্যাপ কিউ সমান হোয়াট? এই এক্সপ্রেশনটা সম্পর্কে আপনাদেরকে জানি। এই যে ক্যাপ চিহ্ন, যদি দুইটা ক্যাপ চিহ্ন কোনো প্রতীকের মাথার উপর থাকলে সেটারে বোঝায় একক ভেক্টর। আর দুইটা ভেক্টরের মাঝখানে ক্যাপ চিহ্ন, ধরেন এ ক্যাপ বি, এর মানে কি জানেন? এর মানে হইল এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? এ ও বি এর মধ্যবর্তী কোণ। দেখেন বস, তাহলে বলেন পি ক্যাপ কিউ কত? পি ক্যাপ কিউ কত ওস্তাদ বলেন? কত হবে? এই যে রুমেল সঠিক উত্তর দিচ্ছে, সাবাস ওস্তাদ সাবাস, ঠিক আছে, 70 ডিগ্রি অ্যান্সার, সঠিক উত্তর 70 ডিগ্রি। কিভাবে হইলো দেখেন, বলছি কি একটু আগে বলছি ওস্তাদ, একটু আগে বলছি না? একটু আগে কি বলছি? পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হবে, বলছি না? এটা পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হবে। তাহলে এই দিক বরাবর যদি হচ্ছে আমার পি হয়, এই দিক বরাবর যদি আমার কিউ হয়, এটা যদি 110 ডিগ্রি হয়, দেখেন এখানে পাদবিন্দুর সাথে শীর্ষবিন্দু আছে, আমি কি করব? এটা নিচে টেনে নিয়ে আসবো, চু করে এইখানে নিয়ে আসবো। তাহলে এইখানে যদি চু করে নিয়ে আসি, তাহলে এটা কিউ, টোটালটা 180, তাহলে এটা কত হবে? 70 ডিগ্রি। 70 ডিগ্রি, বুঝাইতে পারছি? তাহলে পি ক্যাপ কিউ কত হবে? 70 ডিগ্রি হবে ওস্তাদ। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা বস? ওকে, ওকে, এখন আমরা যেই জায়গায় আসব ওস্তাদ, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ভেক্টর, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস। আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলাপ আলোচনা এখন একটু করব, ঠিক আছে? বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে। হ্যাঁ, এই যে আবির স্যার কিন্তু বলে দিয়েছে পায়ে পায়ে মিলবে, ঠিক আছে, পায়ে পায়ে মিলে যাবে। হ্যাঁ, তো এটা খুব সুন্দর লাগবে। দেখেন, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর বা বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আমরা আলাপ আলোচনা করব। প্রথমেই আমরা যেই প্রকার নিয়ে একটু কথাবার্তা শুরু করব সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর,
বা ফ্রি ভেক্টর, যে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে যদি স্বাধীনভাবে নির্ণয় করা যায়, ইচ্ছা মতো নির্ণয় করা যায়, তাদেরকে আমরা ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর বলি। আমি একটা রাশির পাদবিন্দু কোথায় হবে, ধরেন এটা এ, আমি নির্ণয় করলাম এটার পাদবিন্দু এই জায়গায়, ঠিক আছে। বি ভেক্টরের পাদবিন্দু নির্ণয় করলাম, ইচ্ছা মতো যদি আমি এদেরকে নির্ণয় করতে পারি, তাদেরকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর। কোন ধরনের ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ণয় করা যায়, সেই পাদবিন্দুগুলো অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। যেমন হলো বল, আপনি একটা বস্তুর উপর বল প্রয়োগ করবেন, আপনি ইচ্ছা মতো, সেটা ইচ্ছা মতো হইলো আপনি ওটাতে ধরেন হইলো ধাক্কা দিতে পারবেন যে কোনো দিক থেকে। আপনি একটা বল প্রয়োগ করলেন, এইখানে একটা বল প্রয়োগ করলেন, আপনি সামনে একটা বল প্রয়োগ করলেন, আপনি ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবেন, এটার পাদবিন্দু আপনি ইচ্ছা মতো নির্ণয় করতে পারবেন। কিছু কিছু ভেক্টর আছে যাদের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ণয় করা যায় না, ঠিক আছে, অন্য ভেক্টরের সাপেক্ষে ওটা নির্ভর করে। তো সেটা আমরা দেখব। এটা হলো স্বাধীন ভেক্টর। এখানে আর বোঝানোর কিছু আছে? বোঝানোর কিচ্ছু নাই। যে সকল ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে ইচ্ছা মতো আমি পছন্দ করতে পারবো, ইচ্ছা মতো আমি নির্ণয় করতে পারবো, সেগুলোকে আমরা বলবো স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন সীমাবদ্ধ ভেক্টর। কোন ভেক্টরের পাদবিন্দু মতো যদি ইচ্ছা মতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ কোনো বিন্দু থেকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন কি অবস্থান ভেক্টর, এটা একটা সীমাবদ্ধ ভেক্টর না? অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় কি হইতে হবে, মূল বিন্দু হইতে হবে, ঠিক আছে। এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কি, কোনটা, এই যে ওপি, এইটা, এই ওপিটা কি সবসময় এই মূল বিন্দু ও থেকে আঁকতে হবে, ঠিক আছে কিনা? তাহলে এটা কি লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর ওস্তাদ? লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার দেখেন সদৃশ ভেক্টর নিয়ে আমি কথা বলবো। সদৃশ ভেক্টর, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করে, তাদেরকে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলে। আমি আপনাদেরকে বুঝাই, দুইটা ভেক্টরের, ভালো করে বুঝেন, ঠিক আছে, দুটি ভেক্টরের, মনে রাখবেন, দুটি ভেক্টরের বা একাধিক ভেক্টরের জাত এক, দিক এক, মান সমান হইতেও পারে নাও হইতে পারে, এমন যদি হয় তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলি। যেমন ধরেন এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এটা হলো 5 নিউটন, এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এটা হলো 7 নিউটন, ঠিক আছে। এই দুইটা ভেক্টরের জাত একই, দুইটাই বল, একটা বল একটা বেগ, একটা বল একটা ভরবেগ, এটা দিয়ে হবে না, দুইটার জাত কি হইতে হবে, একই হইতে হবে। তাহলে দুইটা ভেক্টরের জাত যদি একই হয়, একই জাত, দিক একই দিকে কাজ করতেছে, মান সমান হইতেও পারে নাও হইতে পারে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরস। এইখানে একটা নোট, যদি মান সমান হয় তবে তাদের সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টরস। ধরেন তাহলে দুইটাই যদি 5 নিউটন হয়, তাহলে কি, তাহলে তারা সমান ভেক্টর। তাহলে আমার শর্ত কি, জাত এক,
দিক এক, এই দুইটা যদি স্যাটিসফাই করে ফেলে তাহলে সদৃশ ভেক্টর হয়ে গেছে। মান সমান হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এক্সট্রা আরেকটা কন্ডিশন, যদি মান সমান হয়ে যায় তাহলে তাদেরকে কি বলবো? ইকুয়াল ভেক্টর বলবো। তাহলে সব ইকুয়াল ভেক্টরই আসলে কি? লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর, বা সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সব সদৃশ কি সমান ভেক্টর না, কারণ সমান হইতে হলে এক্সট্রা আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সেটা কি? মান সমান হইতে হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পারছেন? আমাকে একটু জানান। ওকে, ক্লিয়ার। আতিকুর বলছেন ক্লিয়ার, আলিফ বলেছেন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আশিকুর বলছেন ক্লিয়ার, মালিয়া মনোয়ারা বলছেন ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা সামনের দিকে আগাবো, এখন আমরা সামনের দিকে আগাবো। খেয়াল করেন, ওই যে একটু আগে যেটা বললাম, সমজাতীয় দুটি ভেক্টর এর মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয় তাদের সমান ভেক্টর বলে। ওটা আলাদা করে লেখার কিছু নাই। এই একটা ভেক্টর, এটা হলো 10 মিটার পার সেকেন্ড, এই একটা ভেক্টর, এটা হলো 10 মিটার পার সেকেন্ড, দুইটাই বেগ, তাহলে এরা কি সমান ভেক্টর। ঠিক আছে, এরা কি ভেক্টর? সমান ভেক্টর। এটাতে যদি আমি পি নাম দেই, এটা যদি কিউ নাম দেই, তাহলে পি ইকুয়াল টু কি কিউ হবে। বুঝাইতে পারছি? অথবা এটাও বলা যায় দুটি সদৃশ ভেক্টরের মান যদি সমান হয়, ঠিক আছে, বা এটাও বলা যায় দুটি সদৃশ ভেক্টরের মান যদি সমান হয়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, শেফান জামান উনি প্রত্যেকটাতে বলতেছেন উনার ক্লিয়ার না, বুঝতে পারতেছেন না। আপনি কি এখন পর্যন্ত একটা টপিকও বুঝেন নাই ওস্তাদ? আমার এইখানে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না বস। মার্জিয়া, আমার এখানে আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আমি দেখেন, আমি কিন্তু আপনাদের ভিডিও চালায় রাখছি এটা, ঠিক আছে, এবং আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দেখেন, এই যে আমার ফোনে আমি কিন্তু একদম 100% ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার দেখেন, বিসদৃশ ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাদের বিসদৃশ ভেক্টর বলে। তাহলে দুইটা ভেক্টর, অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ, দুটি ভেক্টরের যদি দুটি ভেক্টরের জাত একই, দিক বিপরীত, মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। ধরে নিলাম এই দিক বরাবর কাজ করতেছে 10 কেজি মিটার পার সেকেন্ড, এটা কিসের একক? ভরবেগের একক। আর এই দিক বরাবর কাজ করতেছে 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমার কি বলছে? জাত একই হইতে হবে, জাত একই আছে, দিক বিপরীত হইতে হবে, মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। এই দুইটাকে যদি স্যাটিসফাই করে ফেলে, জাত এক দিক বিপরীত, তাইলেই সেটাকে আমরা বলবো আনলাইক ভেক্টরস বা বিসদৃশ। বিসদৃশ হয়ে গেছে। নোট 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 কি? যদি মান সমান হয়
যদি মান সমান হয় তাহলে তাদের বিপরীত ভেক্টর বলে। বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর। বা একটিকে অপরটির ঋণ ভেক্টর বলে। ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার? আচ্ছা, তার মানে মান যদি সমান হয় তাহলে তাদেরকে কি বলবো? বিপরীত ভেক্টর বলবো, বা একটাকে আরেকটার ঋণ ভেক্টর বলবো। ঠিক আছে, দেখেন যদি ধরেন হচ্ছে এই দিক বরাবর 10 কেজি মিটার পার সেকেন্ড হয়, এটা যদি পি ভেক্টর হয়, এবং এই দিক বরাবর 10 কেজি মিটার পার সেকেন্ড, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে আমি কি বলতে পারবো? পি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ভেক্টর, একটা ঋণ ভেক্টর বা অপোজিট ভেক্টর। তাহলে জাত এক আর দিক বিপরীত হইলে তারা বিসদৃশ হয়ে গেছে। জাত এক এবং দিক বিপরীত হইলে তারা বিসদৃশ হয়ে গেছে। এক্সট্রা যদি মান সমান হয়ে যায়, তাহলে তাদেরকে অপোজিট ভেক্টর বলে। তাহলে সকল অপোজিটই আনলাইক, কিন্তু সকল আনলাইক অপোজিট না। বুঝাইতে পারছি? কারণ অপোজিট হইতে হলে এক্সট্রা মান সমান হইতে হবে, এইটা স্যাটিসফাই করতে হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাতে পেরেছি? ক্লিয়ার কিনা বস? এইবার দেখেন ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর, একটু আগে যেটা বললাম এটাকে আবার লেখা যায় দুটি বিসদৃশ ভেক্টরের যদি মান সমান হয়। অবস্থান ভেক্টর মানে বুঝাবো। আচ্ছা, ভেক্টর চিহ্নের মাথা কি সর্বদাই ডান দিকে থাকে? হ্যাঁ, যদি কোন একটা এটা সর্বদাই ডান দিকে থাকে। ঠিক আছে, তীর চিহ্নটা সর্বদাই ডান দিকে থাকবে। হ্যাঁ, টুয়ার্ডস দ্য রাইট। এটাই হইতেছে আপনার ভেক্টরের রিপ্রেজেন্টেশন। একটু আগে আমরা দেখাইলাম। আচ্ছা, এইবার দেখেন পরেরটা, সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বা ধারক রেখা বরাবর থাকে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বা একই ধারক রেখা বরাবর থাকে, তাদেরকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর বলবো। যে ধরেন এই একটা ধারক রেখা, এই ধারক রেখা বরাবর ধরে নিলাম এই বরাবর এইখানে একটা ভেক্টর আছে পি, এইখানে একটা ভেক্টর আছে কিউ, এইখানে একটা ভেক্টর আছে আর। তাহলে এরা কি একই ধারক রেখা বরাবর আছে না? তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলবো। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পেরেছেন বস? বুঝতে পেরেছেন? আপনাদের কি ক্লাস বোরিং লাগতেছে? ক্লাস কি বোরিং লাগতেছে ওস্তাদ? নেটে একটু সমস্যা আজকে আবহাওয়ার কারণে আপনাদের অনেকেরই হচ্ছে, ব্যান্ডউইথ আপনাদের আবহাওয়ার কারণে অনেকেরই ড্রপ করতেছে ওস্তাদ।
কিন্তু আপনাদের কি ক্লাস বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার? ওকে। আচ্ছা, অনেকে বলতেছে নোট করার সময়টা একটু কম, হ্যান্ড আউট নেওয়ার সময় কম। দেখেন, এবার দেখেন এর পরেরটা, সমতলীয় ভেক্টর। আচ্ছা, সমতলীয় ভেক্টরটা আমি বুঝাবো। আমি আগে একটু দেখি এখানে কোনো পেন আছে কিনা। একটা পেন পাইছি আমি, আরেকটা পেন হইলেই হবে আমার এখানে। আরেকটা পেন হইলেই আমার এখানে কাজটা হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। দেখেন, সমতলীয় ভেক্টর কি দুই বা ততোধিক যদি একই তলে থাকে, দুই বা ততোধিক যদি একই তলে থাকে, ধরেন ধরেন এই দুইটা কলম, ঠিক আছে, এইটাতে যখন আমি টেবিলের উপর রেখে দিব, বা এখানে বই আছে বেশ কিছু। আচ্ছা, ধরেন এই দুইটা কলম আমি এইখানে রেখে দিলাম, এই যে এইখানে ধরেন এটাও একটা ভেক্টর, এই যে রিমোটটা রেখে দিলাম, এই তিনটা একই তলে আছে না? তাহলে এই তিনটা জিনিস দেখেন একই তলে আছে, তাহলে এদেরকে আমি কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। এখন আপনাদের একটা জিনিস, মজার একটা জিনিস বলি, দুইটা ভেক্টর সর্বদাই সমতলীয়। এই যে দুইটা ভেক্টর আপনি যেভাবেই রাখেন না কেন, ধরেন একটা ভেক্টরকে আপনি এইভাবে রাখছেন, আর একটা ভেক্টরে এইভাবে ক্রস করে রাখছেন, এই দুইটা কিন্তু আপনি যদি এইখানে লাগান, তাহলে দেখেন আপনি কিন্তু ভেক্টরে শিফট করতে পারবেন, তারা সমতলীয় হয়ে যাবে। ভেক্টরে আপনি যেভাবেই রাখেন না কেন, এইভাবে রাখেন সমতলীয় হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে রাখেন তাও একই তলে সমতলীয় হয়ে যাবে। কিন্তু আপনি যখন তিনটা ভেক্টর নিয়ে আসবেন, এই দিকে এই যে দুইটা, ঠিক আছে, এইদিকে এই যে দুইটা, এইখানে ধরেন আরেকটা, এই তিনটা, এইবার দেখেন এরা কিন্তু সমতলীয় না। এই দুইটা একই তলে, এই নিচের দুইটা একই তলে, এই দুইটাও একই তলে, কিন্তু এই তিনটা কিন্তু সমতলীয় নাও হইতে পারে। কিন্তু দুইটা ভেক্টর সর্বদাই সমতলীয় হবে। কিন্তু তিনটা ভেক্টর সমতলীয় হইতেও পারে, নাও হইতে পারে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? ওস্তাদ ক্লাসের ভিতর স্প্যামিং করেন না, ক্লাসে স্প্যামিং করেন না ওস্তাদ। সোহাগ, সোহাগ ক্লাসে স্প্যামিং করেন না। তাহলে আমি বুঝাইতে পারছি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলের উপর থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন বস? এবার দেখেন, আরেকবার বলবো, আবার বলি, যে দুইটা ভেক্টরকে আপনি যদি একই তলে রাখতে পারেন, দুই বা ততোধিক ভেক্টর কে একই তলে রাখতে পারেন, তাহলে এই সবগুলা ভেক্টরের সমতলীয় ভেক্টর বলে। যেমন ধরেন এই কলম আর এই কলম, এই দুইটার যদি আপনি রাখেন, এই দুইটা সবসময় সমতলীয় হবে না, এমনি রাখলেও সমতলীয়। এইভাবে আপনি যদি ক্রস করেও রাখেন, ধরেন এটা আপনি বলতে যেতেছেন, ধরেন এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, আপনি তো ভেক্টর শিফট করতে পারবেন, তাই না? এটা এইখানে জোড়া লাগাই দিলেন, ঠিক আছে, জোড়া লাগাই দিলে তাহলে এটাও সমতলীয় হয়ে যাবে। ভেক্টর শিফট তো করতে পারেন, প্যারালাল শিফট করতে পারেন না, তাও দেখেন এরা সমতলীয় হয়ে গেছে। কিন্তু তিনটা ভেক্টর হইলে সে সমতলীয় হইতেও পারে, নাও হইতে পারে। এই যে দেখেন এইখানে তিনটা, এরা সমতলীয় হইতে, তিনটা ভেক্টর হইলে, তিনটা ভেক্টর যদি এইভাবে থাকে, তিনটা একই দিকে থাকে, এই দেখেন এরা সমতলীয়, কারণ এই যে এইভাবে রাখছি, এরা সমতলীয়। কিন্তু এই ভেক্টরটা যদি এই দুইটার সাথে লম্বভাবে থাকে, এই সাদাটা, তাহলে দেখেন এই দুইটা সমতলীয়, এই নিচের দুইটাও সমতলীয়, এই দুইটাও সমতলীয়,
কিন্তু এই তিনটা কিন্তু সমতলীয় হচ্ছে না, তাহলে দুইটা ভেক্টর সর্বদাই কি হবে? সমতলীয় হবে ওস্তাদ। দুইটা ভেক্টর সর্বদাই সমতলীয় হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন বস? ক্লিয়ার কিনা বস? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন সঠিক ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, যে সকল সে ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর। মান শূন্য হবে না, নন জিরো ভেক্টর, ঠিক আছে? এগুলোকে আমরা সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর বলবো। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি? যে সকল ভেক্টরের মান শূন্য, যেমন হচ্ছে 0 নিউটন, এটা একটা কি? শূন্য ভেক্টর। এই ভেক্টরের সাথে তার একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুইটা সমান ভেক্টর যোগ করে নাল ভেক্টর পাওয়া যায়। যেমন ধরেন আপনারে এই দিক থেকে 10 নিউটনে টানতেছে, এই দিক থেকেও 10 নিউটনে টানতেছে। আপনার উপর নেট ফোর্স কত? নেট ফোর্স 0 নিউটন, তাই না? আপনার উপর নেট ফোর্স কত? 0 নিউটন। তাহলে আপনি কোনো দিকেই যাবেন না। তাহলে এইখানে কি হয়েছে? দুইটা সমান ভেক্টর বিয়োগ হয়েছে না? অথবা দুইটা বিপরীত ভেক্টর, এইটা এইদিকে এইটা এইদিকে, দুইটা বিপরীত ভেক্টর না? বিপরীত ভেক্টর কি করছে? যোগ করছি। তাহলে সেইটা থেকে আমি কি পাইছি? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পাইছি। নাল ভেক্টরের পাদবিন্দু এবং বিন্দু একই বিন্দুতে হয়, অর্থাৎ এটা এই একটা বিন্দুর মতো হয় ওস্তাদ, ঠিক আছে? এটা একটা বিন্দুর মতো হয়। নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। আপনি বলবেন সুনির্দিষ্ট দিক নাই, তাহলে আমি এটা ভেক্টর হইলো কেমনে? ওস্তাদ এটা মান অর্জন করে নাই দেখে আমি দিকটা বুঝতে পারতেছি না কোন দিক হবে। যে এটার মান চলে আসবে, ধরেন এই দিক বরাবর 10 নিউটন, এখানে 1 নিউটন এক্সট্রা দিয়ে দিলেন, তখন আপনি দেখবেন যে এই দিক বরাবর একটা দিক চলে আসছে 1 নিউটন। বুঝাইতে পারছি? সুনির্দিষ্ট দিক সে তখনও করে না, কিন্তু সে করবে। বুঝাইতে পারছি? নাল ভেক্টরকে এই জিরোর উপর ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো নাল ভেক্টর। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন বস? বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন কি রে, এপাশে চলে গেছে। আচ্ছা দেখেন, কোন ভেক্টরের মান যদি 1 হয় তাহলে তাদের কি বলবো? একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলবো। কোন ভেক্টরের মান যদি 1 হয় তাহলে তাকে কি বলবো? একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলবো। আচ্ছা, তাহলে কোন ভেক্টরের মান যদি 1 হয়, 1 কিভাবে হবে? ওই যে একটু আগে বলছি, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি হবে? ইউনিট ভেক্টর পাওয়া যাবে। তাহলে এই পি যদি একটা ভেক্টর হয়, পি ভেক্টরের মান কি হবে? শুধু পি, বা এটাকে এইভাবে লেখা যায়, তাহলে ইউনিট ভেক্টর পি ইজ ইকুয়াল টু হবে এরকম, ঠিক আছে? এবং এই একক ভেক্টর পাইতে হইলে ওই ভেক্টরকে শূন্য অশূন্য ভেক্টর, একটা প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টরে ভাগ করতে হবে, ঠিক আছে? কোনো একটা সঠিক ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। সঠিক ভেক্টর কি? যার মান শূন্য না। বুঝাইতে পারছি? যার মান শূন্য না। ক্লিয়ার? তাহলে
আমার a ইজ ইকুয়াল টু যদি 5a হয়, এটা কি একক ভেক্টর, তাহলে শুধু a ইজ ইকুয়াল টু কতটুকু, এতটুকু। বুঝাইতে পারছি? সহজ। এইবার আসতেছি আয়ত একক ভেক্টর। কিসে আসতেছি ওস্তাদ? আয়ত একক ভেক্টর। দেখেন, আয়ত একক ভেক্টর কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, আমি আপনাদেরকে এখন বলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হইল কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে আমার একটা পদ্ধতি। কার্তেশীয় কেন? রেনে দে কার্তে নামের একজন লোক, ইংরেজিতে বলে রেনে ডিকার্টিস, একজন লোক যে পদ্ধতিটা আবিষ্কার করছে সেটাকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশিয়ান কোঅর্ডিনেটিং সিস্টেম। তো রেনে দে কার্তে যে পদ্ধতিটা আবিষ্কার করছে সেটাকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এটা আসলে কিভাবে কাজ করে, যেমন ধরেন আমি যদি দ্বিমাত্রিকে দেখাই, ধরেন এটা হলো এক্স পজিটিভ, এটা ওয়াই। এইখানে ধরেন একটা বিন্দু আছে, এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে যতটুকু দূরে আছে সেটা হইলো এক্স অক্ষের মান, ধরেন ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে আছে, আর এক্স অক্ষ থেকে উপরে আছে হইলো ধরেন হইলো 6 একক। ঠিক আছে? তাহলে এই বিন্দুটা হল যদি হয় পি, পি 5 6। আর যদি ত্রিমাত্রিকের ক্ষেত্রে হয় সেটা কিরকম হয়, ধরেন এটা এইখান থেকে এইখানে এই যে এই তল থেকে ওয়াই জেড তল, সরি এক্স জেড তল, এটা এক্স এক্স ওয়াই জেড, এক্স জেড তল থেকে ধরে না একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এটা ধরলাম 8, এবং এক্স থেকে একটু সামনে আছে, এটা ধরলাম 3 পরিমাণ সামনে আছে, ওয়াই থেকে একটু ডান দিকে আছে, ধরলাম 5 পরিমাণ ডান দিকে আছে। তাহলে 5 3 8 এটা হচ্ছে এই বিন্দুর অবস্থান, এক্স থেকে ওয়াই থেকে জেড থেকে ওস্তাদ। এক্স থেকে এক্স এর দূরত্ব কত, এক্স অক্ষ বরাবর উপাংশ কত, মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব কত 5, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত, এই ওয়াই অক্ষ বরাবর 3, আর জেড অক্ষ বরাবর 8। এখানে 5 8 3 হবে, 5 3 8 না, 5 8 3 হবে। দেখেন 5 8 3, বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন? এইবার দেখেন আমি যেটা বলতেছিলাম, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর ব্যবহার করা হয়, সেটা হইল আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে একটু আগে এইখানে ধরে নিলাম ওই যে যেটা বললাম জেড অক্ষ, এইখানে ধরেন এইখান থেকে এইট উচ্চতায় একটা বিন্দু আমি ধরলাম, এবং ও থেকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর আমি বের করব। এই অবস্থান ভেক্টরটা হচ্ছে পি। তাহলে এইটা এই এক্স জেড তল থেকে ধরে নিলাম 8 একক উপরে আছে, ঠিক আছে, আর এক্স তল বরাবর 5 একক আছে, এক্স অক্ষ বরাবর, আর জেড অক্ষ বরাবর 3 একক সামনে আগে আছে। তাহলে এটাকে প্রকাশ করার সিস্টেম কি জানেন? তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর সেটাকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আই ক্যাপ হয়, এটা যদি পি ভেক্টর হয়, তাহলে পি ভেক্টর হইলে তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে 5 একক, তাহলে 5 আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে 8 প্লাস 8 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা যদি 3 একক সামনে না আগে এসে 3 একক পিছনে যাইতো তাহলে -3 কে ক্যাপ হইতো। এটা যদি 8 একক উপরে না যায় 8 একক নিচে যাইতো তাহলে -8 জে ক্যাপ হইতো। আর যদি এটা যদি এক্স অক্ষ বরাবর না যায়, এক্স অক্ষের পজিটিভের দিকে না যায়, নেগেটিভের দিকে আসতো, তাহলে -5 আই ক্যাপ হইতো।
বুঝাইতে পারছি? তাহলে এটাই হচ্ছে আয়ত একক ভেক্টরের কাজ। আয়ত একক ভেক্টর কি? এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রতি অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো ব্যবহার করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা বস? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? আই যে কে বুঝেন নাই, আমি আবার বলি। ধরেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টরকে আমরা একটা একক ভেক্টর দ্বারা প্রকাশ করি, সেটাকে আমরা বলি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টরকে যদি শুধু ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর যায়, সেটার একটা একক ভেক্টর হইল কে ক্যাপ। জেড অক্ষ বরাবর, সরি, ওয়াই অক্ষ বরাবর হইল জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর হচ্ছে আমার কে ক্যাপ। ক্লিয়ার? তাইলে এই একক ভেক্টর প্রত্যেকটার ভ্যালুই 1। বুঝাইতে পারছি? তাইলে একটা ধরেন একটা ভেক্টর যদি এরকম ভাবে থাকে, এটা পি ভেক্টর, এটা ধরে নিলাম এই হইল আমার তল, এইখান থেকে এক্স অক্ষ বরাবর সে আছে হইল ধরে নিলাম 10 ইউনিট, 10 একক আছে। এক্স অক্ষ বরাবর সে এতটুকু আছে, এই যে এতটুকু, এতটুকু ধরে নিলাম 10 ভ্যালু। এইখান থেকে উঁচুতে আছে, এটা তো একটা তল, এটা এরকম করে বের হয়ে আছে, ভালো করে বুঝেন, এটা এমনি করে বের হয়ে আছে এইখান থেকে কতটুকু উঁচুতে। তাহলে এইটা ধরে নিলাম 7 এবং এটা সামনের দিকে আগে আছে 2 একক। তাহলে এই পি ভেক্টরটাকে আমি বুঝাবো এইভাবে যে 10 আই ক্যাপ প্লাস উপরের দিকে আছে না প্লাস 7 জে ক্যাপ প্লাস টুয়াইস কে ক্যাপ দিয়ে। তাহলে এই আই জে কে এরাই হচ্ছে আমার আয়ত একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? না ওই পাশে ইয়ে আসে। বুঝতে পেরেছেন কিনা বস? বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন। এখন আর ওইখানে কমেন্ট আসতেছে না। আপনাদের কি কঠিন লাগতেছে ওস্তাদ? আপনাদের কি কঠিন লাগতেছে? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হবে না, আমি নেক্সট ক্লাসে যখন যাব প্রত্যেকটা জিনিস পই পই করে আপনি বুঝবেন। এখানে প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন কিনা? এইবার দেখেন, আপনাদের কি বোরিং লাগতেছে, ঝামেলা মনে হচ্ছে? লাইট কি দাঁড়ান, লাইট কম লাগে? লাইট কম লাগা তো কথা না। দেখেন আচ্ছা আচ্ছা, আর বেশিক্ষণ লাগবে না, আর ধরেন 10-12 মিনিট। এরপর দেখেন এই যে P is equal to 235, এই যে দেখেন এখান থেকে সামনের দিকে আসছে 5 একক, ঠিক আছে। উপরের দিকে ধরেন এটা গেছে হইল আপনার, সরি উপরের দিকে গেছে 5 একক, জেড অক্ষ বরাবর এটা উপরে ধরছে, জেড অক্ষকে উপরে ধরছে, আচ্ছা ঠিক আছে আপনি ধরতে পারেন, সমস্যা নাই, এটা 5 একক, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ ধরছে সামনের দিকে, এটাকে ধরছে 2 একক 2, আর এই ওয়াই অক্ষ এটারে ধরছে, ওয়াই অক্ষ বরাবর গেছে 3 একক। তাহলে এই জায়গায় পি ভেক্টর হবে, পি ভেক্টর হবে টুয়াইস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5
কে ক্যাপ। সহজ, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? একদম সহজ। আচ্ছা, এবার দেখেন, পরে যাই, সামনে আগাই। অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে ধরেন এই একটা কাঠামো ধরছি, এইটা এক্স, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তো আমি এইটা মূল বিন্দু কোনটা? এইটা ও। এইখানে ও বিন্দুর সাপেক্ষে এটা ধরে নিলাম হলো কে বিন্দু। তাহলে এই কে বিন্দুর যে অবস্থান নির্দেশক যে ভেক্টরটা, এই যে ও কে, এটাই হলো আমার কি? অবস্থান ভেক্টর। সহজ। মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় সেটাই অবস্থান ভেক্টর। সহজ। কঠিন কিছু? কঠিন কিচ্ছু না ওস্তাদ, একদম সোজা, একদম। এবার দেখেন সামনে আগাই। সরণ ভেক্টর। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কেমনে? ধরেন এই একটা বিন্দু পি, সরি পি তো ভেক্টর না, পি একটা বিন্দু, পি, পি বিন্দু থেকে ধরেন এই আরেকটা বিন্দু কিউ। তাহলে এইখানে অবস্থান হইল ও বিন্দু থেকে, এইটা ধরে নিলাম ইনিশিয়াল অবস্থান আর আই, অবস্থান ভেক্টর, আর এটা হইল ফাইনাল আর এফ। ক্লিয়ার? আর এফ। তাহলে এই জায়গায় সরণ কতটুকু হইছে? এইখান থেকে সরণ হইছে এতটুকু, এতটুকু সরণ ধরলাম এস। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আপনারা পড়বেন। ত্রিভুজ সূত্রে কি? একই অর্ডারে যেই দুইটা আছে, আর আই প্লাস এস ইজ ইকুয়াল টু আর এফ, এভাবে লেখা যায়। তাহলে এস ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর আই। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি সরণ ভেক্টর বের করতে চাই সেটা কি করব? প্রথম আদি বিন্দুর অবস্থান ভেক্টর আর আই হচ্ছে আদি বিন্দুর অবস্থান ভেক্টর, আর আর এফ হচ্ছে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর। এই দুইটার যদি আপনি পার্থক্য বের করেন, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস করবেন, সরণ ভেক্টর বের হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন এইটুকু? একদম। আচ্ছা, এরপরে দেখেন বিপ্রতীপ ভেক্টর, এটাই লাস্ট। বিপ্রতীপ ভেক্টর কি? সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপ্রতীপ সংখ্যা হয় তাদেরকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। দেখেন, সমজাতীয় দুইটা সমান্তরাল ভেক্টর হইতে হবে। দুইটা কি ভেক্টর হইতে হবে? সমান্তরাল ভেক্টর হইতে হবে। সমান্তরাল ভেক্টর হইলে যদি একটা ভেক্টরের মান অপরটির বিপরীত সংখ্যা হয় তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। যেমন ধরেন এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে? এই দিক বরাবর না দিয়ে এক্সাক্ট আমি ধরে নিলাম এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে। এই ভেক্টরটা হচ্ছে 10j পরিমাণ। তাহলে এর সমান্তরাল আরেকটা ভেক্টর কাজ করতেছে, এইটা, এটা হলো 1/10j পরিমাণ। তাহলে একটা সংখ্যার আরেকটা রেসিপ্রোকাল না, বিপ্রতীপ না? তাহলে এদেরকে এই দুইটা ভেক্টর যদি এইটা যদি পি ভেক্টর হয়,
এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে একটা আরেকটার রেসিপ্রোকাল ভেক্টর হবে বা বিপ্রতীপ ভেক্টর হবে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? ক্লিয়ারলি বুঝতে পারছেন? এতটুকু সুন্দর করে বুঝতে পারছেন বস? ওস্তাদ ভেক্টর কত প্রকার এটা মুখস্থ করার কিছু নাই। অর্থে ভেক্টর কত প্রকার এটা মুখস্থ করার কিচ্ছু নাই, মুখস্থ করার কিচ্ছু নাই। ঠিক আছে, এই যে যেগুলা দেখাইলাম এইগুলা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, যেই কয়টা দেখাইলাম এই কয়টা একটু মাথায় রাখলেই হবে, মুখস্থ করার মতো কিচ্ছু নাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আপনি এখন বলেন আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা আপনাদের কেমন লাগছে বলেন। ঠিক আছে, হ্যাঁ ইউটিউবে পাবেন ওস্তাদ। আচ্ছা ওকে, তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।